এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ১১৫%। শীঘ্রই বিধিনিষেধের প্রজ্ঞাপন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এখনই নয়। মাঠে না থাকলেও শামীম ওসমানকে ঘিরে উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। আইভি তৈমুরের বাকযুদ্ধ। শুধু রাজধানী নয়, সব বিভাগীয় হাসপাতালে বিশেষায়িত ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী। দুদকের মামলায় সিলেটের বরখাস্ত ডিআইজি পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড। ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ। আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একে এসটিএম টিভার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে ১১৫%। নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ৩.৫ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে সবশেষ ২৪ ঘন্টায়। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখনই লকডাউনের কোনো চিন্তা নেই সরকারের। তবে করোনা সতর্কতায় শীঘ্রই বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সবগুলো সূচক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত সপ্তাহে দেশে ৬,৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা তার আগের সপ্তাহের চেয়ে ৩,৩৭৬ জন বেশি। গত সপ্তাহে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫% বেশি। গত ৭ দিনে শনাক্ত হয়েছেন ৬,৩০০ জন নতুন রোগী, যেটি তার পূর্ববর্তী সপ্তাহের চাইতে ৩,৩৭৬ জন, বা শতকরা হিসেবে যদি আমরা বলি ১১৫%-এরও বেশি। গত ৭ দিনে ২৩টি মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, এবং সেটি তার পূর্ববর্তী ৭ দিনের চাইতে সেটি ১৫% বেশি। সবশেষ ২৪ ঘন্টার হিসেবেও দেখা যায়, টানা চতুর্থ দিনের মতো নতুন শনাক্ত প্রায় ১,৫০০, আর শনাক্তের হার প্রায় ৭% গিয়ে ঠেকেছে। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের করোনা টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখনই লকডাউনের চিন্তা নেই সরকারের। লকডাউন নিয়ে আমরা ভাবছি না। লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল, ইন্টার মিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে, তাতে ফ্যাটালিটি খুব কম। এ সময় ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিরুৎসাহিত করেন। To all our friends also we would suggest only travel for essential purposes, medical or any other essential business that requires you to travel. করা হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন না হলেও করোনা সতর্কতায় কিছু বিধিনিষেধ দিয়ে জারি করা হবে প্রজ্ঞাপন। করোনায় মৃত্যুর হার কম থাকলেও এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন প্রায় সংক্রমণ বেড়ে এখন দৈনিক ১১০০-তে পৌঁছে গেছে, যা আশঙ্কাজনক। করোনার এমন পরিস্থিতিতে সবাইকে কড়াকড়ি স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনই ভাবা হচ্ছে না। যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজ রাতে জাতীয় পরামর্শক কমিটির বৈঠকে পুরো বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর ১২ বছরের উপরে যাদের বয়স, তাদের সবাইকে দ্রুত টিকার আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন ডাক্তার দীপু মনি। এখনো ভাবছি না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কথা। আমরা যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকেই যেমন আমার জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আমাদের বৈঠক আছে, আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে
যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। উৎসব আর উত্তাপের শহর এখন নারায়ণগঞ্জ। প্রার্থীদের কথার লড়াই, সিটি নির্বাচনের প্রচারণা তুঙ্গে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ, দলের বাইরে গিয়ে তৈমুর আলমকে সমর্থন দিচ্ছেন শামীম ওসমান। তার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, নিজ দলের এমপিকে গডফাদার বলেছেন আইভী, এটা তাদের নিজস্ব ব্যাপার। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। ভোট দেখা হয়েছে অন্যান্য নগরেও, তবে নারায়ণগঞ্জের মতো এত জমজমাট নির্বাচন দেখা হয়নি। শ্রমিকের শহর, উৎপাদনের শহর। শীতলক্ষা পারের এই ভোটের আলোচনায় কেন্দ্রে যারা থাকেন তারা ওই শহরের ভূমিপুত্র, ভূমিকন্যা। ভোটে অংশ নেন বা না নেন, তারা আলোচনায় থাকেন। তাদের কেন্দ্র করেই নির্বাচনের মেরুকরণ। স্থানীয়দের মধ্যে তৈরি হয় পক্ষ বিপক্ষ। প্রচারণার মাঠে বক্তব্যে ছড়াচ্ছে উত্তাপ। শহরে পৌষের চেয়েও ভোটের হাওয়া বয়ে যাচ্ছে তীব্রভাবে। 22 নম্বর ওয়ার্ডের বন্দর খেয়াঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াৎ আইভী। দলের বাইরে গিয়ে কেউ কাজ করলে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কেন্দ্র যেহেতু সবকিছু দেখছেন, তারা অবগত। কেন্দ্রের ব্যবস্থা নিবে, কি করবে সেটা কেন্দ্রের বিষয়। আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনিকে গ্রহণ করেনি। অন্যদিকে নগরীর 12 নম্বর ওয়ার্ড মিশনপাড়া এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তার নিজ দলের এমপিদের গডফাদার বলেছেন, বিষয়টি তাদের নিজস্ব। মেয়র আইভী যদি আজকে প্রার্থী না হতেন, তিনি আমার নির্বাচনের পরিচালনার দায়িত্ব থাকতেন। চাওয়া পাওয়ার অসম সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। চাই একজন ভালো প্রার্থী যেন এই নারায়ণগঞ্জবাসীদের খুব শান্তিতে রাখে, খুব সুন্দরভাবে রাখে, যেন নারায়ণগঞ্জবাসী খুব সুন্দর করে থাকে। যিনি সন্ত্রাসমুক্ত নগর রাখতে পারবেন এবং সার্বিক সব পরিস্থিতি ভালো রাখতে পারবেন, তাকে আমরা নির্বাচিত করব। ফুটপাত হকারদের দখলে জলনিষ্কাশন ব্যবস্থা, নর্দমা পরিষ্কার রাখা, আবর্জনা অপসারণ নিয়ে নাগরিকদের অভিযোগ। সঙ্গে আছে শীতলক্ষা দূষণ, মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখা। এই দিকগুলো নিয়ে এর আগের 2 নির্বাচনে নাগরিকদের কাছ থেকে দাবি এসেছিল সমাধানের। কতটা পূরণ হলো সেই আমলনামা এখন ভোটারদের হাতে। এনটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানীমুখী নয়, দেশের সব অঞ্চলে চিকিৎসা সেবাকে দ্রুত ও সহজলভ্য করতে বিভাগীয় শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে 31 কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ভয় না পেয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের 8টি বিভাগীয় শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বিত বিশেষায়িত ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 2,388 কোটি 39,81,000 টাকা। 15 তলা বিশিষ্ট প্রতিটি ইউনিটের মোট শয্যা সংখ্যা 460টি, যার মধ্যে কার্ডিয়াক শয্যা সংখ্যা 115টি, নেফ্রোলজি ও ডায়ালাইসিস শয্যা 165টি এবং 180টি শয্যা থাকবে ক্যান্সার রোগীদের জন্য। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, তৃণমূলের জনগণের জন্য চিকিৎসা সেবাকে সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাজধানীমুখী না, এই সেবাটা একেবারে তৃণমূল মানুষ যেন পায়, সেই জন্য প্রত্যেকটা বিভাগেই আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই। দ্রুত এবং মানসম্পন্ন কাজ যেন হয়। 8টা বিভাগে 8টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। আর বিশ্ববিদ্যালয়গুলিতে মূলত পোস্ট গ্র্যাজুয়েশন তারাই সেখানে যাবেন। চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে একটু গবেষণাটার দিকেও নজর দেবেন, সেটা আমার একটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি। এ সময় দেশের সামগ্রিক চিকিৎসা সেবার উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত 13 বছরে 12টি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5,000 রোগীর চিকিৎসা সেবা দেওয়ার
পরিকল্পনার কথা। পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে শিশু এবং বয়োবৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে করোনা মোকাবেলায় তার সরকারের নেয়া নানা কার্যক্রম তুলে ধরে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 31 কোটি বেশি ডোজ আমরা ব্যবস্থা করে রেখেছি। ইতিমধ্যে আমরা প্রায় 13 কোটি বেশি ডোজ প্রদান করেছি। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। আমি আরেকটা অনুরোধ করব যে যেহেতু অমিক্রণ নতুনভাবে সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আর শীতকালের প্রাদুর্ভাবটা বাড়ে, সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও টিকা কার্যক্রমের বাইরে থাকবে না, কারো কাছে হাত পেতে নয়, বরং বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, এমন প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 জন বিচারপতির মধ্যে 3 জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান। শপথ নেওয়া 3 বিচারপতি হলেন বিচারপতি বোরহানুদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অপর বিচারপতি FRM নাজমুল আহসান অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি। সুস্থ হলে তার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে হাইকোর্ট বিভাগের এই 4 বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপালের পৃথক 2 ধারায় 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। মিজান রহমানের রিপোর্ট। কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত সিলেটের কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর 2019 সালের 28 জুলাই তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। এ সময় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 80 লাখ টাকা। পরদিন তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর 4 নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু করে। দীর্ঘ শুনানি শেষে ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধের মামলায় রায় ঘোষণা করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা মামলাটা প্রমাণ করতে পেরেছি। 80 লক্ষ টাকা থেকে 65 লক্ষ টাকা অবৈধ উপার্জন ঘোষণা করে এই টাকাটা বাতিল করা হয়েছে এবং 14 লক্ষ টাকা তাকে তার বৈধ উপার্জন বলে তাকে সেটা ফেরত দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনের 27-এর 1 ধারায় সাজা প্রদান করা হয়েছে। মোট 8 বছর সাজা দেওয়া হয়েছে। তবে মামলায় সঠিক বিচার হয়নি উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী বলেন, উচ্চ আদালতে আপিল করবেন তারা। বিজ্ঞ আদালত আজকে যে দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন, সে দুটো আইনের তিনি মন্তব্যে কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন, যা বিজ্ঞ বিচারিক আদালতের নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত। এই নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত কতটুকু আইনযুক্ত, কতটুকু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। মামলা ও গ্রেফতারের প্রেক্ষিতে পার্থ গোপাল বণিককে ওই সময় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জনগণ সরকারের পরিবর্তন চায়, এমন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ক্ষমতাসীনদের বিদায় নিতেই হবে, কোনো কৌশল করেই ক্ষমতায় টিকে থাকা যাবে না। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব বলেন তিনি। সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে না মন্তব্য করে রিজভী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ। উন্নয়নের নামে জনগণকে প্রতারিত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতাসীনদের উন্নয়ন হলেও সাধারণ মানুষের জীবন মানের কোনো পরিবর্তন হয়নি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের উত্তরণে কোনো দিক নির্দেশনা নেই ভাষণে। ষড়যন্ত্র হবে কেন আপনার সরকারের বিরুদ্ধে? এই দেশের আবাল বৃদ্ধ বনিতা, এই দেশের শিশু থেকে বৃদ্ধ, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, যারা গণতন্ত্রের এবং মুক্ত কণ্ঠের যারা বিশ্বাস করে, যারা নির্বিঘ্নে খবরের কাগজ পড়তে চায়,
যারা মুক্ত কণ্ঠে কথা বলতে চায় তারা প্রত্যেকেই চায় এই মুহূর্তে আপনার পদত্যাগ। সব কিছু মিলিয়ে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। আপনাদের ক্ষমতা ছাড়ার মধ্যে দিয়ে মানুষ অত্যন্ত বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে। ক্রাইস্টচার্চ টেস্ট প্রসঙ্গ। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের কাছে পাত্তা না পাওয়া নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী টেস্টে প্রবলভাবে ফিরে এসেছে। অধিনায়ক টম ল্যাথম দাঁড়িয়ে আছেন তার দ্বিশতকের আশায়। তার অপরাজিত 186-তে ভর দিয়ে প্রথম দিন শেষে 1 উইকেটে 349 রান নিউজিল্যান্ডের। হেগলি ওভালের সবুজ উইকেটে কোনো সুবিধা নিতে ব্যর্থ হয়েছেন ইবাদত হোসেনরা। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 4 জন। পুলিশ জানায় সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে 5ম দিনের মতো উদ্ধার কাজ শুরু করে। সকালে নদীর বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় 2 নারী ও 2 পুরুষ এবং বিকেলে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটমুখী ট্রলারটি বরিশাল থেকে ঢাকামুখী এমভি ফারহান 6 নামের যাত্রী লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকে 10 জন। গতকাল নিখোঁজের স্বজনরা বিক্ষোভ করায় আজ অভিযান চালিয়ে 6 জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সহস্রাধিক ঘর। বিকেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা। 8 নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানিয়েছেন, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের 8টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। 16 নম্বর ক্যাম্পের বি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জানান, আগুনে ক্যাম্পের বি ব্লক ও সি ব্লকের ঘরগুলো পুড়ে গেছে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিজের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এই আদেশ দেন। এর আগে একই ঘটনায় মিতুর বাবার করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন বাবুল আক্তার। আরিজ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। স্ত্রী হত্যার ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। সেই মামলায় তাকে গ্রেফতারের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামির উপস্থিতিতেই চলে শুনানি। তার আইনজীবী আবেদনের বিরোধিতা করলেও শুনানি শেষে বাবুল আক্তারকে এই মামলায় গ্রেফতারের আদেশ দেয় আদালত। একই বিষয় নিয়ে দুটা মামলা চলতে পারে না, দুইটা জায়গায় গ্রেফতার করা যায় না, এটা আইনের পরিপন্থী। সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আদালত দীর্ঘ শুনানির পরে বাবুল আক্তারকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছেন। তদন্তে হত্যাকাণ্ডের সাথে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় এই মামলায় তাকে গ্রেফতার দেখানো আইনসম্মত বলে মনে করেন তদন্ত কর্মকর্তা। তদন্তে যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাকে গ্রেফতার দেখানো এটা আইনি একটা প্রক্রিয়া মাত্র। আমি সেই হিসেবে আইন হিসেবে আবেদন করেছি, বিজ্ঞ আদালত এটি মঞ্জুর করেছেন, এই মামলায় ওনাকে গ্রেফতার দেখিয়েছে। 2016 সালের 5 জুন নগরীর জিইসি মোড় এলাকায় বাসার কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত সমালোচিত পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রী ও সন্তানদের নির্যাতন ও হুমকির অভিযোগের বিষয়ে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। মুরাদ তার স্ত্রী ও সন্তানদের গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন এমন অভিযোগ করে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। ডায়েরির বিষয়ে তদন্ত করতে আদালতের অনুমতি চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আজ মহানগর হাকিম পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্তের অনুমতি দেন। পারিবারিক কলহের জেরে বড় ধরনের অঘটনের আশঙ্কা থেকে ডাক্তার মুরাদ ও তার স্ত্রীকে লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেওয়ার অনুরোধ করে পুলিশ। সেই মোতাবেক ডাক্তার মুরাদ হাসানের 2টি এবং তার স্ত্রীর একটি লাইসেন্স করা অস্ত্র থানায় জমা হয়েছে বলে জানায় ধানমন্ডি থানা পুলিশ। আন্তর্জাতিক সংবাদ।
কাজাখস্তানের সরকার বিরোধী সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত 5,000-এর বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে বিক্ষোভে নিহতের সংখ্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিক্ষোভ দমনে কাজাক বাহিনীর সঙ্গে কাজ করছে রুশ সেনাবাহিনীর সদস্যরাও। তবে কাজাখস্তানে রুশ সেনার উপস্থিতির বিষয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তান ইস্যুতে কী পদক্ষেপ নেন তা নিয়ে আলোচনা চলছে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল প্রসঙ্গ। ফিরেই নিজের অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে লো স্কোরিং ম্যাচে তার দল মধ্যাঞ্চলের কাছে 22 রানে হেরেছে আশরাফুলদের পূর্বাঞ্চল। সিলেটের তারকা ক্রিকেটারের পূর্ণ এই ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণাঞ্চলকে 8 উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। টস হেরে ব্যাটিংয়ে নেমে 44 ওভারে 177 রানে গুটিয়ে যায় সাকিব মোসাদ্দেকদের নিয়ে গড়া মধ্যাঞ্চল। মিঠুন 37, মিজান 36 ও সাকিব 58 বলে করেন 35 রান। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার লিগের বাইরে কোনো ম্যাচে অংশ নিলেন আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মহাতারকা সাকিব। রুবেল ও রাজা নেন 3টি করে উইকেট। জবাবে আশরাফুল আফিফদের নিয়ে গড়া পূর্বাঞ্চল 20 ওভার পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পারেনি সাকিবদের বিপক্ষে। মোসাদ্দেক 10 ওভার বল করে 13 রানে নিয়েছেন 1 উইকেট। ফুটবল। বছরের প্রথম শিরোপাটাও কলিন্দ্রেসের জাদুতে নিজেদের ঘরে তুলল আবাহনী। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা নিজেদের ঘরে তুলল আকাশী নীলরা। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। ফাইনালের উত্তাপ ছিল সেটা বাড়িয়ে রেখেছিল রহমতগঞ্জের দুর্দান্ত কৌশলী খেলা। যেভাবে তারা শেষ দুয়ের লড়াইয়ে এসেছিল সেখানে আবাহনীর সামনে চ্যালেঞ্জ ছিল বিশাল, যার প্রমাণ তারা দিয়েছে 10 থেকে 16 মিনিটে 2টি আক্রমণে। খেই হারিয়ে বসা আবাহনী নিজেদের ফিরে পেতে সময় নিয়েছে অনেকটাই। কিছু বিচ্ছিন্ন আক্রমণে প্রতিপক্ষের ডি বক্সে ঘোরাঘুরি করা ছাড়া সফলতা ছিল না। যখন গোলহীন সমতায় ম্যাচটি বিরতিতে যাওয়ার কথা, তখনই আরেক দফা কলিন্দ্রেসের জাদু। তার ছোঁয়ায় আরও একটি গোল, আরও একবার আসরে আবাহনীর লিড নেয়া। এই ক্লাবটাকে অনেকটা একাই নিয়ে গেছেন কোস্টারিকার ফুটবলার এ পর্যন্ত। দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ সুযোগ খুঁজছিল গোল শোধের। তাদের মরিয়া ফুটবলে ফাইনালের উত্তেজনা বেড়েছে সময় সময়ে, কিন্তু কাজের কাজটা করেছে আবাহনী। 64 মিনিটে রাকিবের দুর্দান্ত গোল। সেমির পর আরও একবার দলের জয়ে বড় ভূমিকা তারই থাকলো কলিন্দ্রেসের পর। রাকিব হোসেন এই গোলেও স্বস্তি ছিল না আবাহনীর। রহমতগঞ্জ তখন গুলি খাওয়া বাঘের মতো তাদের ওপর চড়া হয়ে 70 মিনিটে ফিলিপের গোলে ব্যবধান কমিয়েছে। ফাইনালে কর্তৃত্ব হাত বদলের সংখ্যা তখন আবাহনীর সামনে। তাদের দুর্বল রক্ষণ সময় সময় তো কম দুর্ভোগ দেয়নি, কিন্তু ফাইনাল বলেই স্নায়ুর চাপ ধরে রেখে শেষ হাসিটা বড় ক্লাব বলে আবাহনীর মুখেই। বছরের প্রথম শিরোপা দেশের সেরা ক্লাবের হাতে। রহমতগঞ্জের দুর্দান্ত ফুটবলেও যার ব্যতিক্রম ঘটেনি। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটিবার শিরোনামগুলো আরও একবার। এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে 115%। শীঘ্রই বিধিনিষেধের প্রজ্ঞাপন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এখনই নয়। মাঠে না থাকলেও শামীম ওসমানকে ঘিরে উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। আইভি তৈমুরের বাকযুদ্ধ। শুধু রাজধানী নয়, সব বিভাগীয় হাসপাতালে বিশেষায়িত ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী। দুদকের মামলায় সিলেটের বরখাস্ত ডিআইজি পার্থ গোপালের 8 বছরের কারাদণ্ড, ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।